হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে। দুতরফা দাখিলা পদ্ধতির উপর আজ আমার তৃতীয় ক্লাস। তো আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন নম্বর 2, যেটি ঢাকা বোর্ড 2018 সালে পরীক্ষায় এসেছিল। তো প্রথমে আমরা উদ্দীপকটা একটু পড়ে নিই। নিলয় একজন ব্যবসায়ী 2017 সালের 1 জানুয়ারি তার মূলধনের পরিমাণ 5,50,000 টাকা। উক্ত বছরে তিনি আরও 1,50,000 টাকা ব্যবসায় আনেন। উক্ত বছরে ছেলের পড়ার জন্য 80,000 টাকা টিউশনি ফি দেন। 31শে ডিসেম্বর তারিখে মোট সম্পদ 7,80,000 টাকা ও মোট দায় 1,20,000 টাকা। তো উদ্দীপকটা পড়লাম। এবার দেখি আমাদের সৃজনশীল প্রশ্নে কী বলছে। ক নম্বরে কী বলছে, নিলয়ের মোট মূলধনের পরিমাণ কত। খ নম্বরে কী বলছে, নিলয়ের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে কী বলছে, বছর শেষে নিলয়ের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো আমরা উদ্দীপকটা পড়ে নিয়েছি এবং সৃজনশীল প্রশ্নও পড়ে নিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ক নম্বরে কী বলছে, নিলয়ের মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো এটার জন্য আমরা একটা ছক নেব। ছকটা আমরা কিভাবে নেব, দেখো, বিবরণ টাকা টাকা। আর যেহেতু এটা কি নিলয়ের মূলধন নির্ণয়, তাহলে এখানে আমরা একটা হেডিং দেব, কি লিখব, নিলয়ের মোট মূলধনের পরিমাণ নির্ণয়। তো আমরা ক নম্বরে একটা হেডিং দিলাম। তো যেহেতু নিলয়ের মোট মূলধনের পরিমাণ নির্ণয় করব, তো আমরা যখন উদ্দীপকটা পড়লাম, দেখো আমাদের কি 2017 সালের জানুয়ারি 1 তারিখে তার মূলধনের পরিমাণ ছিল 5,50,000 টাকা। এটা আমাদের জন্য কি প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা এখানে লিখব কি, প্রারম্ভিক মূলধন কত টাকা, 5,50,000 টাকা। তাহলে আমরা 5,50,000 টাকা এখানে লিখব। আমরা 5,50,000 টাকা এখানে লিখব। তো আমরা 5,50,000 টাকা লিখলাম। এরপর আমরা দেখব যে আমাদের অতিরিক্ত মূলধন আনছি কিনা। আমরা দেখো, তিনি উক্ত বছরে 1.5 লক্ষ টাকা ব্যবসায় আনেন, অর্থাৎ তিনি আরও উক্ত বছরে 1.5 লক্ষ টাকা আনছেন। তার মানে কি, এই যে 1,50,000 টাকা যে ব্যবসায় আনছে, এটাই কি আমাদের জন্য অতিরিক্ত মূলধন। তাহলে অতিরিক্ত মূলধনটা কি করব, প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করব। তাহলে আমরা এখানে লিখব যোগ অতিরিক্ত মূলধন কত টাকা, 1,50,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব 1,50,000 টাকা। আমাদের আর কি কোনো মূলধন আনছে ব্যবসায়? আমরা যখন উদ্দীপকটা পড়লাম দেখলাম যে আমাদের আর কোনো ব্যবসায় মূলধন আনেনি। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন পাইলাম এবং সাথে অতিরিক্ত মূলধন। তাহলে এই দুইটা যোগ করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে নিলয়ের মোট মূলধনের পরিমাণ। তাহলে 5,50,000 আর যদি 1,50,000 টাকা যোগ করি তাহলে কত হয়, 7 লক্ষ টাকা। এই 7 লক্ষ টাকাই কি আমাদের জন্য, এই 7 লক্ষ টাকাই হচ্ছে মোট মূলধনের পরিমাণ। তাহলে অবশ্যই 7 লক্ষ টাকা এখানে লিখবো এবং কী করবো, হিসাব সমীকরণ দ্বারা এই অংশটুকু বন্ধ করে দেব আর উত্তরটা লিখে দেবো। উত্তরে আমরা কি লিখতে পারি, মোট মূলধনের পরিমাণ কত টাকা, 7 লক্ষ টাকা। যেহেতু ক নম্বরে নিলয়ের মোট মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে, তো ক নম্বর আমরা মোট মূলধনের পরিমাণ নির্ণয় করলাম। তাহলে আমাদের ক নম্বর শেষ। দেখো, ক নম্বরের পরে কি আছে, খ নম্বরে কি বলছে, নিলয়ের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমরা ক নম্বরে নির্ণয় করলাম নিলয়ের মোট মূলধনের পরিমাণ, আর খ নম্বরে আমাদের নির্ণয় করতে বলছে নিলয়ের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়। তো আমরা সমাপনী মূলধন নির্ণয় কিভাবে করব, দেখো আমাদের যে এই যে অঙ্কে আছে, দেখো মোট সম্পদ দেওয়া আছে না, মোট সম্পদ দেওয়া আছে এবং মোট দায়ও দেওয়া আছে। তাহলে মোট সম্পদ থেকে যদি মোট দায়টা বাদ দিই, তাহলেই তো নিলয়ের সমাপনী মূলধনের পরিমাণটা আমরা পেয়ে যাই না। তাহলে হ্যাঁ, তাহলে আমরা এটা করার জন্য আমরা যেটা করব সেটা দেখো, নিলয়ের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়। তাহলে সমাপনী মূলধন সমান কি, সমাপনী মোট সম্পদ, অর্থাৎ সমাপনী মোট সম্পদ যা আছে সেটা থেকে মোট দায়টা বাদ দিব। দায়টা বাদ দেওয়ার পর যে পরিমাণ অ্যামাউন্ট থাকবে সেটাই হচ্ছে কি আমার সমাপনী মূলধন। তাহলে সমাপনী মোট সম্পদ আছে কত, 7,80,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব 7,80,000 টাকা। আর সমাপনী মোট দায় আছে কত, 1,20,000 টাকা। তাহলে সমাপনী মোট দায় কত, 1,20,000 টাকা। এই দুটো কী করব, আমরা সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বাদ দিব। যে অ্যামাউন্টটা আমরা পাবো সেই অ্যামাউন্টটাই হচ্ছে আমাদের সমাপনী মূলধন। তাহলে তো 7,80,000 থেকে যদি 1,20,000 টাকা মাইনাস করি, দেখো 7,80,000 মাইনাস হচ্ছে 1,20,000, তাহলে আমাদের কত থাকে, 6,60,000 টাকা। তাহলে আমরা পাইলাম কত, 6,60,000 টাকা।
এই 6,60,000 কি নিলয়ের সমাপনী মূলধনের পরিমাণ। তাহলে আমরা কি করব, উত্তরটা লিখে দেব, সমাপনী মূলধনের পরিমাণ 6,60,000 টাকা। তাহলে ক নম্বরে বলেছিল নিলয়ের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো, আমরা সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করলাম। তাহলে ক নম্বর আমাদের শেষ। তো খ নম্বরের পরে কি আছে, গ নম্বর। গ নম্বরে কি বলছে, বছর শেষে নিলয় লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করে। অর্থাৎ এই যে নিলয় যে ব্যবসা প্রতিষ্ঠানটা দিয়েছে, অর্থাৎ প্রথমে প্রারম্ভিক মূলধন দিল 5,50,000 টাকা, এরপর অতিরিক্ত মূলধন দিল 1,50,000 টাকা। সে এত টাকা বিনিয়োগ করছে, তার যে এখন সে বছর শেষে একটা হিসাব চাচ্ছে কি তার লাভ হলো না ক্ষতি হলো, তো আমরা সেটাই নির্ণয় করব। এখন তাহলে কীভাবে নির্ণয় করতে পারি, গ নম্বরে কি আছে, বছর শেষে নিলয় লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়। তা এই লাভ বা ক্ষতি সমান আমরা কিভাবে নির্ণয় করব, দেখো যে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন দুইটা যোগ করব। এই যোগ করে যে অ্যামাউন্টটা পাবো সেটা থেকে সমাপনী মূলধন, আর যদি জনাব নিলয় ব্যবসা থেকে টাকা উত্তোলন করে থাকে সেটা যোগ করে যে অ্যামাউন্টটা পাবো সেখান থেকে প্রারম্ভিক এবং অতিরিক্ত মূলধনটা মাইনাস করে যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে আমার লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা দেখি কিভাবে করি। দেখো সমাপনী মূলধন আমরা খ নম্বরে নির্ণয় করছিলাম, কত টাকা নির্ণয় করছিলাম, 6,60,000 টাকা। তো আমরা সমাপনী মূলধনটা এখানে 6,60,000 টাকা লিখে দিলাম। এখন দেখবো আমরা যে ব্যবসাটা করতেছি ব্যবসা থেকে কি মালিক উত্তোলন করছে কিনা। দেখো আমরা যখন উদ্যোগটা বলছিলাম, দেখো উক্ত বছরে ছেলের পড়ার জন্য এত টাকা টিউশনি ফি দেন, এই যে টিউশনি ফিটা দিচ্ছেন সেটা কি ব্যবসা থেকে দিচ্ছেন, এই টাকাটা তার মানে কি উত্তোলন করে নিয়ে গেছে। তাহলে উত্তোলনটা কি হবে, যোগ হবে। তাহলে আমি উত্তোলনটা কি করব, যোগ দিব। কত টাকা, 80,000 টাকা। উত্তোলনটা আমরা যোগ দিলাম। এরপর এটার থেকে কি করব, প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনটা যোগ করে মাইনাস দেবো। অথবা এখানে মোট মূলধনও লিখতে পারতাম, যেহেতু আমরা ক নম্বর অপশানে মোট মূলধনের পরিমাণ নির্ণয় করেছি। তো আমরা এখানে প্রারম্ভিক মূলধন কত আছে, 5 লক্ষ টাকা, আমরা 5,50,000 টাকা লিখলাম। আর অতিরিক্ত কত আছে, 1,50,000 টাকা। এই দুইটা এখন আমরা কি করব, যোগ করব। দেখো 6,60,000 আর যদি 80,000 টাকা যোগ করি আমাদের কত হয় আমরা একটু দেখে নিই। 6,60,000 যোগ হচ্ছে 80,000 কত হয়, 7,40,000 টাকা। তাহলে আমরা 7,40,000 টাকা এখানে লিখবো, 7,40,000 টাকা। তো 7,40,000 টাকা লিখলাম। এরপর আমরা প্রারম্ভিক এবং অতিরিক্ত মূলধনটা যোগ করলে আমাদের কত হয়, 7 লক্ষ টাকা। তো আমরা এখানে লিখবো 7 লক্ষ টাকা। এখন এই 7,40,000 টাকা থেকে 7 লক্ষ টাকা যদি মাইনাস দিয়ে তাহলে আমার কি হয়, দেখো কত থাকে, 40,000 টাকা। এই 40,000 টাকাই হচ্ছে কি জনাব নিলয়ের বছর শেষে লাভের পরিমাণ। যেহেতু এটা মাইনাস হয় না, সুতরাং আমরা ধরে নিতে পারি কি এটা লাভ হয়েছে। তাহলে আমরা কত টাকা লিখব, 40,000 টাকা। আমরা উত্তরটা লিখে দেব, লাভ 40,000 টাকা। তাহলে গ নম্বরে বলেছিল বছর শেষে নিলয়ের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো, আমরা লাভের পরিমাণ পাইলাম। তাহলে আমরা গ নম্বর শেষ। তো আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো। যদিও কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইলে যোগাযোগ করতে পারো। তবে হ্যাঁ, অযথা কেউ মোবাইলে ফোন করবে না। যদি একান্তই তুমি প্রবলেমে পড়ো বা বুঝতে পারো না, তো সেক্ষেত্রে তুমি ফোন করে জেনে নিতে পারো, কোনো সমস্যা নেই। বা ফেসবুকে নক করতে পারো, অথবা ইউটিউবে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারো, অথবা আমার ইমেল নাম্বারেও যোগাযোগ করতে পারো। তো সবাই ভালো থাকো। আর হ্যাঁ, তোমরা যদি বুঝে থাকো বা না বুঝে থাকো দুইটাই আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতেছো কি বুঝো না। কারণ তোমরা যদি কমেন্ট করে কিছু না জানাও তাহলে আমার আসলে এত পরিশ্রম এত কষ্ট করা সবটাই বৃথা। যে আমি জানতে পারলাম না যে তোমরা বুঝতেছো কি বুঝো না। তাই তোমাদেরকে একটা রিকোয়েস্ট, যেটা হচ্ছে তুমি অবশ্যই অঙ্কটা দেখার পরে নিজে বাসায় চেষ্টা করবা এবং তুমি বুঝছো কিনা সেটা কমেন্ট করে জানাবা। আর যদি না বুঝে থাকো সেটাও জানাবা। আর যদি সম্ভব হয় তুমি তোমার বন্ধুকেও শেয়ার করে দাও। যেমন তুমি যদি এটা থেকে উপকৃত হও তাহলে তুমি তোমার বন্ধুকেও শেয়ার করে উপকৃত করো। তো সবাই ভালো থাকো। আজকের ক্লাস এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।